বিএনপির উপর একটা দৌড় চাপিয়ে দেওয়া হচ্ছে যে বিএনপির আমলে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এ ধরনের তথ্যের অপব্যাখ্যাই একটা দলকে নানা ন্যারেটিভ দিয়ে মূল্যায়ন করা হচ্ছে। আমরা যখন ছিলাম আওয়ামী লীগের আমলে একদম অসত্য জিনিস আমরা ধরা পড়েছি হলো খালি হাতে, দিয়ে দিল আমাদের সামনে হলো কি ওই ককটেল দিয়ে দিল। নতুন দল হিসেবে আমরা কিন্তু চেষ্টা করছি গুছিয়ে নিয়ে আসার জন্য, এবং গুছিয়ে আমরা অনেকটাই, আপনি দেখেন যে আগামীকালকের মধ্যে আমাদের 100 আসনের প্রার্থীর নাম ঘোষণা হয়ে যাবে। দীর্ঘদিনের একতরফা নির্বাচন, ভোটাধিকার হরণ, পছন্দের প্রার্থীকে ভোট দিতে না পারা, মৃত ব্যক্তির নামেও ভোট দেওয়ার অভিযোগ, এমন সব নানা তিক্ত অভিজ্ঞতায় ক্ষতবিক্ষত দেশের ভোটাররা। অবশেষে ভোটাররা ফিরে পাচ্ছেন তাদের চিরচেনা ভোটের পরিবেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আবারও জীবন্ত হয়ে উঠেছে ভোটের মাঠ। বহু বছর পর বহুদলীয় প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের প্রস্তুতি চলছে পুরো দেশ জুড়ে। সব রাজনৈতিক দলগুলোই এখন নির্বাচনমুখী, তারা নেমেও পড়েছেন নির্বাচনী প্রচার প্রচারণায়। আর তাই আজকে আমরা আলোচনার মাধ্যমে বুঝতে চেষ্টা করব ভোটের মাঠের বাস্তবতা। মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুল কলি, এবং আজকে আমাদের সঙ্গে অতিথি রয়েছেন, ডান থেকে পরিচয় করাচ্ছি ABM মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী 4 আসনের বিএনপি মনোনীত প্রার্থী। তার সাথেই আছেন অ্যাডভোকেট আতিকুর রহমান, মজলিসে শুরা সদস্য ও ঢাকা 11 আসনে জামায়াতে মনোনীত প্রার্থী। এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, তার সঙ্গেও আমরা কথা বলবো। আমরা শুরুতেই আলোচনায় যেতে চাই ABM মোর্শেদ হোসেনের মাধ্যমে। আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ যদি দায়িত্ব দেয় বিএনপি আবারও দুর্নীতি বিরোধী লড়াইয়ে নেতৃত্ব দিতে প্রস্তুত। মাঠের বাস্তবতা কি বলছে, যেখানে আসলে বিএনপির বিরুদ্ধে প্রভাব খাটিয়ে লুটপাট, দখল, চাঁদাবাজি নানা অভিযোগ রয়েছে, সেখানে দুর্নীতি বিরোধী নির্বাচন অথবা দায়িত্ব গ্রহণে সক্ষম কিনা বিএনপি? ধন্যবাদ আপনাকে জান্নাতুল কলি, ধন্যবাদ আমার সহ আলোচক এবং যারা আমাদেরকে দেখছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে একটা ন্যারেটিভের কথা বললেন যে চাঁদাবাজি, দখলিতের জড়িত, এর কি সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ আছে? সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আমরা পত্রপত্রিকার বরাত দিয়ে আসলে যে খবরগুলো পাই সেখান থেকেই তো কথাগুলো উঠে আসে। পত্রপত্রিকা এখন দেখেন নানা ধরনের, যেমন আপনি এখানে একটা মেইন স্ট্রিম মিডিয়া, এর আগেও আমরা বহুবার বলার চেষ্টা করেছি, সারা বাংলাদেশে এখন আপনি যদি দেখেন মিডিয়ার এখন কিন্তু ছড়াছড়ি, মেইন স্ট্রিমের বাইরে অনলাইন মিডিয়া, স্থানীয় মিডিয়া, সাংবাদিকদের, আমরা যখন লোকালি রাজনীতি করি সাংবাদিকদের কোনো অভাব নেই, কিন্তু তাদের দায়বদ্ধতা কতটুকু, এটার কি কোনো নিশ্চয়তা আছে? আপনি আমি একটা উদাহরণ দিই, ধরেন মনে করেন আপনার এই চ্যানেল ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধে একটা নিউজ করলেন যে আমি দুর্নীতি, আমি চাঁদাবাজি, আমি এগুলির সাথে জড়িত, এবং একটা খুব একটা স্টোরি করে আপনি এটাকে জনগণের সামনে উপস্থাপন করলেন যাতে পাঠকদের কাছে এটা খুব গ্রহণযোগ্য বলে মনে হয়। আমি একটু বলি, শেষ করি। আমি যখন এই নিউজটি দেখলাম, আমি যখন এর বিরুদ্ধে আমার বক্তব্যটা উপস্থাপন করলাম, আপনি হয়তো নিউজটা করলেন হয়তো 2 কলামে, আর আমি যখন এটার বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে ওই প্রশ্নগুলি আমি জবাব দিই, তখন আপনি কি বলেন? মোশাররফ হোসেন এটার তীব্র প্রতিবাদ জানান, উনি বলে এটা বস্তুনিষ্ঠ নয়। এইটুকু দিয়ে আপনি কিন্তু আপনার দায়িত্ব শেষ করে দিলেন। কিন্তু যেই ব্যক্তির বিরুদ্ধে আপনি এই সংবাদটা পরিবেশন করলেন, তার সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে এবং জনসম্মুখে যে প্রতিপন্ন হলো, তার কি কোনো প্রতিকার এখানে পাওয়া গেল? তো যার জন্য যদি দায়িত্বশীল গণমাধ্যম যদি যতক্ষণ আমরা প্রতিষ্ঠা না করতে পারি, ততক্ষণ এই ধরনের ন্যারেটিভ নিয়ে আমরা এই ধরনের নানা অনির্ধারিত আলোচনা আমরা। কিন্তু আমরা তো গণমাধ্যমে দেখেছি বিএনপি চেয়ারপারসন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 4500 নেতাকর্মীকে বহিষ্কার করেছে নানা অভিযোগের কারণে। তাহলে সেগুলো কেন হলো? এগুলি করেছি একটু আমরা দেখেন, আমরা চেয়েছি যে এই গণমাধ্যম যে সংবাদগুলি পরিবেশন করে এগুলিকে ধারণ করে আমরা চেয়েছি যদি এরকম কোনো অভিযোগ হয় তার বিরুদ্ধে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছি। কিন্তু এখন আপনি দেখবেন আমাদের সেই এরপর আমরা কিন্তু দলের পক্ষ থেকে একটা যেটা দলের সিস্টেম আছে, আমরা এটা তদন্ত কমিটি করেছি, সে অপরাধে সম্পৃক্ত ছিল কি ছিল না এটাকে আমরা তদন্ত করে দেখেছি যে অধিকাংশ তথ্যই অথবা অধিকাংশ সংবাদই হলো একটা উদ্দেশ্য প্রণোদিত। তাহলে সেই বিষয়গুলো বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে কেন পরিষ্কার করা হয়? অবশ্যই করা হচ্ছে, এখন বলা হচ্ছে, এবং আপনি দেখবেন এখন আমাদের তদন্তের সাপেক্ষে যে রেজাল্টটা পাওয়া গেছে অনেকের বহিষ্কার আমাদের উদ্যোগ করে নেওয়া হচ্ছে, এখন তাদেরকে আবার কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনার মিডিয়ারও কিন্তু একটা নিজস্ব সেলফ ইন্টারেস্ট আছে।
অর্থাৎ একটা দলের বিরুদ্ধে একটা ন্যারেটিভ দাঁড় করিয়ে দেওয়া। এই যেমন আপনি আজকে তারেক রহমান যে কথাটি বলেছে, এটা কিন্তু দুর্নীতির বিরুদ্ধে বলেনি, এটা বলেছে একটা, আপনি দেখবেন 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি যখন ক্ষমতায় ছিল, অনেকে বলার চেষ্টা করে ওই সময় বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, এটা বলার চেষ্টা করে, কিন্তু রিয়াল ফ্যাক্টটা তা না। রিয়াল ফ্যাক্টটাকে লুকিয়ে খুব বিএনপির উপর একটা ন্যারেটিভ দাঁড় করিয়ে এখানে জনগণের কাছে সেটা পরিবেশন করা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশের সব গণমাধ্যমগুলোকে আমি একটু বলি, আপনি একটু আমাকে দিলে স্পষ্ট হবে। আপনি দেখবেন বাংলাদেশের দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে 2000 সালে। আপনি অর্থনীতির যদি আপনি হিসাবটা বোঝেন, অর্থনীতিতে যখন 2000 সালে যে এই রিপোর্টটা আসে, সেই রিপোর্টটা কিন্তু তার আগের বছরের। এটা তো অর্থনীতি থিওরিতে আপনি বোঝেন। যেমন এখন 2025 চলে, এই 24 এর রিপোর্ট 25 আসবে, জি 25 আসবে, এক বছর আসবে। তাইলে 1999 সালে ক্ষমতায় কে ছিল? বাংলাদেশ আওয়ামী লীগ। 2000 সালে কে ছিল? বাংলাদেশ আওয়ামী লীগ। 2001 সালের 11 না 12 জুলাই তারা ক্ষমতা হস্তান্তর করে। তাইলে এই বিষয়গুলো কি বিএনপির পক্ষ থেকে পরিষ্কার করা হয়েছে? হ্যাঁ, আমি বলি, এটা আমি একটু বললে আপনি শুনবেন। এই 3টি বছর ক্ষমতায় ছিল কি আওয়ামী লীগ? বিএনপি ক্ষমতায় আসলে 2001 সালের 11ই অক্টোবর। 11ই অক্টোবর সে কিন্তু পেয়েছে মাত্র 3 মাস, অর্থাৎ 2001, 2000, 1999, 3টি বছরে দুর্নীতির চ্যাম্পিয়ন হয়ে কিন্তু আওয়ামী লীগের আমলে। সেইটা না বলে আজকে বলা হচ্ছে যে বিএনপির আমলে দুর্নীতিতে চ্যাম্পিয়ন, যেটা কোনো। বরং আমি আপনাকে তথ্য দিয়ে দেখাতে পারি যে 2001 আমাদের স্তর ছিল, আওয়ামী লীগের আমলে আমাদের দুর্নীতিতে যে ইন্ডেক্স সেটা ছিল 0.01, 2001-এ সেটা আমরা করেছি 1.2, এবং যখন বিএনপি ক্ষমতা থেকে চলে যায় তখন সেই স্কোরের পরিমাণ ছিল 2, অর্থাৎ বিএনপি চ্যাম্পিয়ন থেকে 3য় স্থানে দুর্নীতিকে নামিয়ে নিয়েছিল, অর্থাৎ হ্রাস করেছিল। অর্থ সেই তথ্য উপস্থাপন না করে বিএনপির উপর একটা দৌড় চাপিয়ে দেওয়া হচ্ছে যে বিএনপির আমলে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এ ধরনের তথ্যের অপব্যাখ্যাই একটা দলকে নানা ন্যারেটিভ দিয়ে মূল্যায়ন করা হচ্ছে। এই আলোচনায় আরো ফিরবো আমি। স্বচ্ছতা আপনি পরিচয় না দিতে পারে অথবা বস্তুনিষ্ঠ সংবাদ যদি তাহলে জনমতে কিন্তু একটা বিভ্রাট। সংবাদ মাধ্যমের যে দায়িত্ব তা নিয়ে আপনার সাথে আমি আরো কথা বলবো। অ্যাডভোকেট আতিকুর রহমান, আপনার কাছে জানতে চাই, এনসিপির নেতা আখতার হোসেন বলেছেন নির্বাচনে এখনো তফসিল ঘোষণা হয়নি, এর মধ্যে বিএনপি জামায়াত অস্ত্রের মহড়ায় কে এগিয়ে যাবে সেই কথা বলেছেন। জামায়াতের পক্ষ থেকে আবার বলা হয়েছে আখতার হোসেনের এমন বক্তব্য দুঃখজনক, অযৌক্তিক এবং সস্তা রাজনীতির বহিঃপ্রকাশ। আজ এনসিপির নেতারা বিবৃতিতে বলেছেন যে না, তার এই ব্যাখ্যা দায়িত্বশীল। এর প্রমাণ হিসেবে তারা দিয়েছেন 27 নভেম্বর পাবনা ঈশ্বরদী থানায় নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে সংঘর্ষে গুলি চালানো তুষার মণ্ডল যে জামায়াতের কর্মী, তা গোয়েন্দা পুলিশ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে এবং অস্ত্র গুলি সহ তাকে গ্রেফতার করা হয়েছে। ব্যাখ্যা করতে চান কিনা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ-আলোচক এবং দেশবাসী যারা শুনছেন সবাইকে আমাদের শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। দেখুন, এটা নিয়ে জামাতের অফিসিয়ালি জামাত স্টেটমেন্ট দিয়েছে এবং বক্তব্য দিয়েছে, আবার তার প্রেক্ষিতে এনসিপি পক্ষ থেকে পাল্টা কথা বলা হয়েছে। দেখুন, আপনার সেই ঘটনাটা এখনো তদন্তাধীন, কিন্তু আনুষ্ঠানিকভাবে তো আমি যদি বলি, দেখুন জামাত ইসলামের ব্যাপারে অস্ত্রের সাথে সম্পর্কিতার অভিযোগ, এটা কয়টা অভিযোগ বলেন আপনি? যদি আমি ধরেই নি, ধরেন কথার খাতিরে যে এখনো এটা প্রমাণিত হয় নাই, এটা এখনো তদন্তের মধ্যে আছে, এটাকে মিডিয়া জামাত বলে এর উপস্থাপন করেছে। এর বাইরে দ্বিতীয় আরেকটা এক্সাম্পল কোথায়? এনসিপির নেতারা অতি রাজনীতি, আমি বলি এটা এখনো তদন্তাধীন। আমাদের পক্ষ থেকে বলা হয়েছে সে অন্য দলের নেতা, পুলিশ বলেছে, কিন্তু জিনিসটা এখনো আমরা তদন্তাধীন আছে, এটা এখন হলফ করে বলার কোনো সুযোগ নেই। সেই জায়গায় একটা ঘটনাকে, তদন্তাধীন ঘটনাকে এনসিপির নেতারা মানে হাইলাইট করে জামাতকে সন্ত্রাসী বলে, অস্ত্রবাদ বলেছেন। এটা রাজনীতিতে ওনাদের আরেকটু পরিপক্কতা লাগবে, কাকে কখন কোন ব্লেম দিতে হবে এতটুকু রাজনৈতিক বিদ্যা অর্জন করে রাজনীতি করা উচিত। কারণ এনসিপি এত কথা বলে, ওনারা অতি কথা ওনাদেরকে অনেকটা পিছনে নিয়ে গেছে। মানুষের যে আশা ছিল ওনারা ভালো কিছু করবেন, এটা গুণগত পরিবর্তন আনবেন, ট্রেডিশনাল পলিটিক্স, অন্যদের বিরুদ্ধে যা অভিযোগ ওনাদের বিরুদ্ধে একই অভিযোগ। এখন ওনারা বসে মিডিয়া আসেন, সবাই অনেক কথা বলেন, বলে বলে ওনারা যে মিডিয়া নিজেদেরকে একটু প্রাসঙ্গিক রাখার চেষ্টা করছেন, এটাকে আমরা খুব বেশি আমলে নিচ্ছি না। অনেক কথা বলা যায় পলিটিক্সে, কিন্তু গোয়েন্দা পুলিশের যে বাংলাদেশের, সেটা আপনারা কিভাবে বাংলাদেশের অনেক কথা দেখেছি। দেখুন, আমরা যখন ছিলাম
আওয়ামী লীগের আপনি শুধু ওই আমি একটা বলি প্রশ্নের উত্তর দেন। বাংলাদেশের গোয়েন্দা সংস্থার রিপোর্ট কতটুকু সত্য প্রমাণিত ওটা আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা যখন ছিলাম আওয়ামী লীগের আমলে একদম অসত্য জিনিস আমরা ধরা পড়েছি হলো খালি হাতে, দিয়ে দিল আমাদের সামনে হলো কি ওই ককটেল দিয়ে দিল, সেটা গোয়েন্দা জানতে পেরেছে। তো বাংলাদেশের গোয়েন্দা স্ট্যান্ডার্ডটা এটা আমাদেরকে আরো বুঝতে হবে। সুতরাং গোয়েন্দা বললে জিনিসটা সঠিক, এর সাথে আমরা কখনো একমত নই। এটা ইনভেস্টিগেশন করে বোঝা যাবে আসলে সেখানে কিন্তু ওই জিনিসটাকে এখনই সামনে নিয়ে এসে জামাতের সাথে অস্ত্রের রাজনীতির তুলনা করাটা এটা মানুষ আসলে সহজভাবে নেয় নাই। এটা ওনাদের রাজনৈতিক অদৃশ্য পরিচয় এবং বলার জন্য বলেছেন। এটাকে এটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি মনে করি। এনসিপির কাছ থেকেও জানতে চাইবো। আমাদের মধ্যে এর মধ্যে দর্শক এসে পৌঁছেছেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, যুগ্ম আহ্বায়ক পটুয়াখালী 2 আসনের এনসিপি মনোনীত প্রার্থী। তিনি আপনার সঙ্গে এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই আপনি দিতে চাইবেন, আমরা এই প্রশ্নের উত্তর নিব। তবে তার আগে নতুন বাংলাদেশের আয়োজনে আমাদেরকে একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে, সঙ্গেই থাকুন, ফিরছি একটু পর। দর্শক, আমন্ত্রণ আপনাদের সবাইকে নতুন বাংলাদেশের আয়োজনে। আমরা আজকে আলোচনার বিষয় ঠিক করেছি ভোটের মাঠের বাস্তবতা। আমাদের সঙ্গে অতিথি আছেন 3 জন। এবিএম মোশাররফ হোসেন আছেন, সেই সাথে আছেন অ্যাডভোকেট আতিকুর রহমান, একই সঙ্গে আছেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন। মুজাহিদুল ইসলাম শাহীন, আপনার কাছে তথ্য রেখে গিয়েছিলাম যে আতিকুর রহমান বলছিলেন এনসিপি যেই কথাগুলি বলেছে সেগুলো সবটা আসলে সত্যি নয়, আর যেই অভিযোগ এসেছে এনসিপি অনেক কথা বলে যার কোনো ভিত্তিও নেই। ব্যাখ্যা করতে চান কিনা? জি অবশ্যই। এখানে আতিক ভাই যে কথাটা বলছেন আমি এসে অল্প একটু শুনেছি আর কি। সেই বিষয়টা হলো, দেখেন এখন তথ্য প্রযুক্তি নির্ভর সময়, এখন কিন্তু কোনো কথা বলে পার পেয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনি দেখেন যেই ছেলেটা গুলিবর্ষণ করেছে তার আদ্যপান্ত তার একদম পুরো নথি কিন্তু মানে সব মিডিয়ায় চলে আসছে। সে আপনার ওই আসনের সংশ্লিষ্ট প্রার্থীর ভাতিজা বা ভাগিনা বা আত্মীয়, এবং সে জামাতের কর্মী। তো ওখানে কিন্তু সবাই বিশ্লেষণ করে দেখিয়েছে যে জামাতের মিছিলে তার ছবি ফুটেজ, ওই দিনের ফুটেজ, এবং হলো তার অন্যান্য রাজনৈতিক কর্মকাণ্ডের ফুটেজ, সবগুলো বিশ্লেষণ করে সবাই এই সিদ্ধান্তে আসছে যে সে জামাতের কর্মী। সুতরাং এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি মনে করি আতিক ভাইদের আরও উদার হওয়া উচিত। তারা যেভাবে 71-এ যুদ্ধের বিষয়ে ক্ষমা চেয়েছে যে হ্যাঁ যদি ভুল হয়ে থাকে আমরা ক্ষমা চাই, একইভাবে এ ধরনের ছোটোখাটো ইস্যুতে যখন ধরা পড়ে গেছে বিষয়টা, তখন সেটা ক্ষমা চেয়ে নিলেই হতো। তাদের কিন্তু জনগণ কিন্তু আরও তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে পারত। এবং আক্তার হোসেন সাহেব আমাদের যিনি সদস্য সচিব, তিনি স্পষ্ট করে স্পেসিফিক্যালি বলেছেন এখানে লুকোচুরি বা ধামাচাপা দেওয়ার কিছু নাই। এবং তার কথার প্রেক্ষিতে জামাত থেকে যে স্টেটমেন্ট আসছে এটা অনভিপ্রেত ছিল, এবং আমাদের দলীয় আমাদের দলের পক্ষ থেকে সে বিষয়ে এটা ব্যাখ্যা করা হয়েছে। তা আমি মনে করি যে বিষয়গুলো একদম দিবালোকের ন্যায় স্পষ্ট, এখানে লুকোচুরি বা ধামাচাপা দেওয়ার কিছু নাই। আর এনসিপির বিষয়ে যেটা বলা হয়েছে যে অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে, এনসিপির কথা অফিসিয়াল স্টেটমেন্ট আমার মনে হয় আতিক ভাই একটাও দেখাতে পারবে না যেটা যেটা অপ্রাসঙ্গিক ছিল বা যেটা অস্পষ্ট ছিল। কোনো ভেগ কোনো এনসিপি এখন পর্যন্ত কোনো স্টেটমেন্ট দেয়নি অফিসিয়ালি। রাজনৈতিকভাবে অনেক কথা বলে, আপনার হলো আমাদের দলের কেউ কিছু বলতে পারে, ওদিকে জামাতের শাহজাহান চৌধুরী সাহেব আপনার যে কথাগুলো বলছেন বিভিন্ন সময় এগুলো নিয়ে বিতর্ক ছিল, বিএনপি থেকে 1-2 জন আছে এরকম বলে। তো প্রত্যেকটা রাজনৈতিক দলেই কোনো ব্যক্তি তার ব্যক্তিগতভাবে অনেক কথা বলতে পারে, এটা আমলে নিয়ে আর কিছু নয়। বাট অফিসিয়াল স্টেটমেন্ট যখন হয় তখন এটা সুনির্দিষ্ট বিষয় উল্লেখ করেই সেটা হয়। বা আমি মনে করি এনসিপি থেকে যেটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে স্পেসিফিক্যালি ক্যাটাগরিক্যালি একদম উইথ এভিডেন্স কিন্তু সবগুলো তথ্য দেওয়া হয়েছে। এই বিষয়ে লুকোচুরি করে বা এই ধামাচাপা দেওয়ার কোনো সুযোগ নাই, এবং এটা ঠিক হবে না। জি আচ্ছা, ভোটের মাঠের বাস্তবতা নিয়ে আমরা কথা বলছিলাম। আজকেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন নির্বাচন নিয়ে একটি জরিপের রিপোর্ট বের হয়েছে আজ, এবং সেখানে 66% উত্তরদাতা বিএনপির পক্ষ মত দিয়েছেন। এতে হতাশ এবং নিরাশ হয়েছেন কেউ। এই কেউ বলতে কাকে বোঝাচ্ছেন তিনি? মানে আপনারা কি কোনো স্পেসিফিক দলকে বোঝাতে চাচ্ছেন কিনা সেটা প্রশ্ন। নির্বাচন তো একটা প্রতিযোগিতা, জি, অর্থাৎ জনরায়টা আপনার পক্ষে নাও। তো সুতরাং এই ধরনের জরিপ যদি বিশেষ করে প্রথম আলো বাংলাদেশের একটা লিডিং নিউজ পেপার, তার জরিপের একটা পাঠকও অসংখ্য পাঠক আছে। সুতরাং এটা যে দলের পক্ষে যাবে সেই দল কিছুটা তো উৎফুল্ল হবে, এটাই স্বাভাবিক। নজরুল ইসলাম খান সেই কথাটি বলেছে। আর আমাদের বাংলাদেশে আসলে এত বস্তুনিষ্ঠ জরিপের তো সুযোগ নাই এখানে। আপনি দেখবেন বিদেশে, আমেরিকা বা উন্নত বিশ্বে যদি দেখেন যে নির্বাচনকালীন সময় জরিপ হয়, ভোট কেন্দ্র ফেরত জরিপ হয়, তারপর আবার ওপিনিয়ন পোল হয় একটা তাদের, যে নানাভাবে তারা সেই আইডেন্টিফাই করে। কিন্তু বাংলাদেশে এই সিস্টেমটা এখনো ডেভেলপ করে না। আমি মনে করি নতুন এগুলি হচ্ছে, নিশ্চয়ই এগুলি আগামী দিনের
আপনি এই জরিপে বিশ্বাস করেন কিনা? কিছুক্ষণ আগে আপনি বলছিলেন গণমাধ্যমকে ঢালাও করে যে গণমাধ্যম আসলে নিজেদের দায়িত্ব পালন করে না। এই 66% যেই উত্তরদাতা বিএনপির পক্ষে মত দিয়েছে, আপনি এই জায়গাতে তাহলে বস্তুনিষ্ঠ জরিপ মনে করছেন কি করছেন? না, আমি সকল জরিপ যে 100% কারেক্ট, কারণ এটা মেথডটা কি, এটা স্যাম্পলিংটা কাদেরকে করেছে, কারণ আপনি যে কোনো জরিপের বা রিসার্চের কিছু কিন্তু কম্পোনেন্ট থাকে, সেখানে আপনার কোন মেথডটা তারা ইউজ করেছে, এটা কি সার্ভে না জরিপ না অন্য কিছু, এটাকে আপনার কারা স্যাম্পলিংটা কিভাবে তারা করেছে বা কারা অংশগ্রহণ করেছে, অথবা তারা আরবান না রুরাল, এগুলি নানা বিষয় ফ্যাক্টরগুলি আছে, যারা সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট বা রিসার্চের সাথে জড়িত তারা এগুলি জানে। সুতরাং এগুলি তারাই বলতে পারবে তাদের সোর্সটা কি অথবা তাদের গ্রহণযোগ্যতা কতটুকু। তবে আমরা মনে করি বাংলাদেশে আপনি যে কোনো লোকের কাছে এখন জিজ্ঞেস করবেন, এমনকি আপনিও যদি নিজেকে সেলফ ভাবে জিজ্ঞেস করেন যে বাংলাদেশের সবচেয়ে বড় বড় রাজনৈতিক শক্তি কি এখন, নিশ্চয়ই যে কোনো ধরনের, যে আমাদের আতিক ভাই আছে বা অ্যাডভোকেট শাহিন আছেন, বলবে বাংলাদেশে এখন সবচেয়ে বৃহত্তর রাজনৈতিক দল হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এটা সবাই স্বীকার করবে। এখন এই যে বড় রাজনৈতিক দল, সুতরাং সেই বড় রাজনৈতিক দলের একটা বিরাট সমর্থক আছে, তার সাপোর্টার আছে, নেতাকর্মীরা আছে, সুতরাং তার একটা ইম্প্যাক্ট তো নির্বাচনে পড়তে পারে। কারণ আপনি নির্বাচন করতে হলে আপনার কর্মী লাগবে, নির্বাচন করতে হলে আপনার ভোটার লাগবে, নির্বাচন করতে হলে এই নির্বাচন, কারণ একটা নির্বাচন তখনই আপনি সাকসেস হবেন যখন আপনার সমর্থক কর্মী বাহিনী জনগণের কাছে গিয়ে ভোট ভিক্ষা করে আপনাকে বিজয়ীর ক্ষেত্রে পথটাকে সহজ করে দেয়। সেই ক্ষেত্রে বিএনপি অনেক ক্ষেত্রে একটা সহজ জায়গায় আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। বিএনপি বড় দল, বিএনপি এর আগে বারবার ক্ষমতায় গিয়েছে, বিএনপি এখনো বাংলাদেশে 300 আসনে প্রার্থী দেওয়ার মতো সেই সক্ষমতা রাখে, অনেক দলই রাখে না। তা সুতরাং নানা হিসাব নিকাশ যদি আপনি করেন, নির্বাচনে বিএনপিকে এগিয়ে রাখবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, নির্বাচন যতই কাছে আসছে আমরা ততই দেখছি অ্যাডভোকেট আতিকুর রহমান যে বিএনপির সাথে জামায়াতের এক ধরনের তিক্ততা বাড়ছে, কথার যুদ্ধ বাড়ছে। এখন এনসিপিও সেই যুদ্ধে যোগ হয়েছে। কিছুদিন আগেও যদিও এনসিপির সদস্যদের সাথে জামায়াতের সদস্যদের বা ওপরে যারা আসলে রাজনীতি করেন তাদের সবাইকে এক প্ল্যাটফর্মে আমরা দেখেছি, কিন্তু এখন কিন্তু কথার যুদ্ধ বাড়ছে। এর কোনো কারণ আছে কিনা আলাদা করে? দেখুন, রাজনৈতিক মাঠে তো মত দ্বিমত থাকবেই। আমি আমার কথা বলবো, অন্যদের কথাগুলো বলবেন, এবং সেখান থেকে জনগণ বিশ্লেষণ করবেন কারা আসলে সঠিক কথাটা বলছেন। আমরা মনে করি জামাত ইসলামী যে কথাগুলো আমরা নেতারা বলছেন রাজনৈতিক ময়দানে, আমরা যুক্তি দিয়ে কথাগুলো বলছি, এবং জনগণ যে বিষয়টাকে নিয়ে ভাবনা, সেই ভাবনাগুলোকে আমরা আমাদের বিভিন্ন সমাবেশে আলোচনা আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি। দেখুন, বাংলাদেশে যদি আপনি বলুন, মোশাররফ ভাই বলেছেন, বাংলাদেশে এখন রাজনৈতিক ময়দানে আপনি স্বীকার করুন আর না করুন, সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম হচ্ছে 8 দলীয় যে একটা ঐক্য সেখানে হয়েছে। এবং আপনি দেখবেন যে সমাবেশ বিভাগীয় পর্যায়ে এত পরিমাণ মানুষের মানে সেখানে অংশগ্রহণ অতীতে কখনো দেখা যায়নি। আসলে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তনের দিকে ঝুঁকছে। এই পরিবর্তনটা হচ্ছে একটা নতুন বাংলাদেশে তারা স্বপ্ন লালন করে, যে বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে, যে বাংলাদেশ সবাই ইনক্লুসিভ রাজনীতি করবেন, এবং যারা সবাইকে ধারণ করে এগিয়ে যাবেন বাংলাদেশ, তাদেরকে জনগণ সেখানে পছন্দ করবেন। তো বিএনপি এখন হয়তো বড় দল, কিন্তু আমি যদি বলি যে আমি রেগুলার মাঠে এখন প্রতিদিন আমি যাচ্ছি, জনপ্রিয়তা বলা যাবে না। বাংলাদেশের মানুষ এখন একটা নতুন শক্তি তারা সে দেখতে চাচ্ছে। রাজনৈতিক মাঠে কথা থাকবে। এখন এনসিপি তারা একটা আলাদাভাবে তারা ঐক্য করার চেষ্টা করেছেন, জামাতের নেতৃত্বে আরও 7 দল আছে, বিএনপির মিত্র আছে, সবাই সবার রাজনৈতিক জায়গা থেকে সেখানে কথা বলবেন এবং যুক্তিগুলো উপস্থাপন করবেন। এখন পর্যন্ত আমরা যে অবস্থানটা নিয়েছি, আমরা মনে করি জনগণের চিন্তাকে ধারণ করে এবং জনগণের কথা বলেছি। তাই আপনি কিছু করে মোশাররফ ভাইকে বলেছেন যে উনি ব্যাকে যে চাঁদাবাজির কোনো ঘটনা প্রমাণ কোথায় আছে, তাহলে দেশে এখন আসলে নিয়ন্ত্রণটা কাদের হাতে? এখন তো কাদের হাতে বলে, এখন তো অন্তর্বর্তী সরকারের তো কোনো দল নাই, তাদের কোনো কর্মীও নেই। তো দেশের মানুষের যে সব জায়গাগুলো থেকে যে মনে করেন বিভিন্ন জায়গায় দখলদারি তো, যেগুলো কারা, আমাদের বিরুদ্ধে তো কোনো অভিযোগ নেই। আপনি বাছাই করে নেবেন আমি যে কারা আসলে। 19 জুলাই আপনার 2025-এ বিবিসি একটা নিউজ করেছে যে আভ্যন্তরীণ চাঁদাবাজি, দ্বন্দ্ব, আধিপত্য বিস্তার, প্রায় 4000, এটা 11 আরও 5 মাস আগের নিউজ, প্রায় 4000-এর মতো নেতাকর্মী কিন্তু বিএনপি বহিষ্কার করেছে। এখন পর্যন্ত আভ্যন্তরীণ কোন দলে 200 মানুষ সেখানে, তারা আভ্যন্তরীণ কোন দলে কী হয়েছে
মারা গিয়েছে। মিটফোর্ডের ঘটনা আপনার সেখানে জানেন। দেশে কিন্তু আপনি যাই বলুন, আমরা স্বীকার করি আর না করি, এবং মিডিয়া আসুক আর না আসুক, মানুষের কাছে কিন্তু এখন প্রমাণিত আছে, একদম মানুষ জানে কারা কি করছে। এবং মানুষ মনে করে যে আপনার আওয়ামী লীগ গিয়েছে বাংলাদেশে ফ্যাসিবাদী শক্তি, কিন্তু মানুষের যে জুলুমটা, ব্যবসায়ী বলেন, বিভিন্ন জায়গায় বলেন, সেই জুলুম কিন্তু বন্ধ হয় না। তো জুলুম কারা করতে আসছে? আসলে নিঃসন্দেহে কোনো রাজনৈতিক শক্তি করছে। তো মানুষ এখন মনে করে যে যারা পরিবর্তন হয় না, মানুষ চেয়েছিল যে 5ই আগস্ট বা রাজনৈতিক নতুন বন্দোবস্ত আসবে, যখন একই জায়গায় আবার আরেকটা রাজনৈতিক অবস্থান তৈরি করে ফেলেছে, তা মানুষের আস্তে আস্তে তাদের সমর্থনটা কমে যাচ্ছে। এবং মানুষ মনে করে না, আমার নতুন বাংলাদেশ দেখতে চান, যারা আসতে পারে এই ধরনের রাজনৈতিক সংস্কৃতি থেকে দেশ বেরিয়ে আসবে, আলটিমেটলি তাদের পক্ষে জনসমর্থন বাড়বে এবং তারা জনগণের সামনে তারা মাঠে ময়দানে ভূমিকা রাখার চেষ্টা করবেন। বিষয়গুলো নিয়ে আমরা আরো খোলামেলা কথা বলবো নিশ্চয়ই, তবে আমাদেরকে আরো একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। দেখছেন দর্শক নতুন বাংলাদেশ। আমরা আজকের আলোচনার বিষয় ঠিক করেছি ভোটের মাঠের বাস্তবতা। এই প্রসঙ্গেই আরো কথা আমরা বলবো অতিথিদের সাথে, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে আবারও ফিরছি। দর্শক, আরো একবার আমন্ত্রণ আপনাদের সবাইকে। দেখছেন মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আলোচনার বিষয় আজকে ভোটের মাঠের বাস্তবতা, আর সেই প্রসঙ্গেই আমাদের অতিথিদের সঙ্গে কথা বলছিলাম। অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, আমরা বিএনপির কথা শুনলাম, ওনারা বলছেন 300 আসনে তারা প্রার্থিতা এবং ভোটের যে আমেজ, সেই আমেজে তারা ঠুকেছেন এবং রাজনৈতিক দল হিসেবে নিজেদের সক্ষমতার কথাও জানালেন। আতিকুর রহমানও জানালেন তাদের জায়গার কথা। এনসিপি আসলে কতটা প্রস্তুত নির্বাচনের ভোটে এই দুই দলকে মুখোমুখি সামনে নিয়ে, তারা আসলে কতখানি প্রস্তুত, এবং ভোটের যেই সময় তাও তো খুব বেশি নেই, সার্বিক আয়োজন কেমন চলছে এনসিপির পক্ষ থেকে, যদি একটু বিস্তারিত জানাতেন। যে আপনার নিশ্চয়ই মনে আছে 2025 সালের 28শে ফেব্রুয়ারি এনসিপির জন্ম হয়েছে আর কি। সেই জন্ম থেকে এখন 9 মাস তার বয়স। সেই হিসাবে এনসিপি আপনি দেখেন যে কোনো জরিপে এনসিপির খুব ভালো অবস্থান চলে আসে 9 মাস বয়সী একটা দলের। আপনি দেখেন যে জামাত ইসলামের প্রতিষ্ঠা হয়েছে 1941 সালে, আওয়ামী লীগ 1949 সালে, বিএনপি 1977 সালে বা 79 সালে। তো সেই হিসাবে 2025 সালে এনসিপির জন্ম, 2025-এর 28 ফেব্রুয়ারি। তো এই 9 মাস বয়সী দল যেভাবে আমরা গুছিয়ে নিয়ে আসছি, আমি তো মনে করি এনসিপির একটা অনেক বড় সফলতা। আপনি দেখেন এখন বাংলাদেশের 3টা দলকে যদি কেউ ধরে, তাহলে বিএনপি, জামাত, এনসিপি। তো এনসিপি কিন্তু 3rd পজিশনে এখনই মানুষজন মনে করে এবং বলে। সেই হিসাবে নতুন দল হিসেবে আমরা কিন্তু চেষ্টা করছি গুছিয়ে নিয়ে আসার জন্য, এবং গুছিয়ে আমরা অনেকটাই, আপনি দেখেন যে আগামীকালকের মধ্যে আমাদের 100 আসনের প্রার্থীর নাম ঘোষণা হয়ে যাবে। পাশাপাশি আপনি হলেন মানে 300 আসনের প্রার্থীর ঘোষণা হয়তো এই সপ্তাহের মধ্যেই হয়ে যাবে। তো সেই হিসাবে আমরা এনসিপি আমাদের দলটাকে গুছিয়ে নিয়েছি। আমরা উপজেলা জেলা কমিটিগুলো করতেছি, পাশাপাশি আবার এখানে মানে 300 সংসদীয় আসনের প্রার্থী ঘোষণা করতেছি। তো এই কারণে আমাদের একটু বেগ পেতে হচ্ছে, আমরা অনেক কষ্ট করতেছি অন্য অন্য দলের চেয়ে। আমরা আমাদের মানে এখন পরিশ্রম বেশি যাচ্ছে আর কি। তো কিন্তু আমরা মনে করি যে আমরা দলটাকে গুছিয়ে নিয়ে আসছি এবং আগামী ইলেকশনের জন্য আমরা মোটামুটি প্রস্তুতি নিয়েছি। আমরা আর একটু সময় পেলে হয়তো আমাদের আমাদের আরও ভালো প্রস্তুতি হতো আর কি। তো এই মুহূর্তে বিএনপি বা জামাতের মতো প্রস্তুতি হয়তো আমাদের নাই, কিন্তু আশানুরূপ যে প্রস্তুতি হওয়া দরকার একটা নির্বাচনের জন্য, সেটা কিন্তু আমরা অলরেডি, কিন্তু যথেষ্ট সময় আছে কিনা আপনাদের কাছে? না, আমাদের হাতে যথেষ্ট সময় নেই। আপনি তো মানে আপনাকে তো বললাম, আপনি দেখেন যে আপনার বিএনপি আপনার প্রার্থী ঘোষণা করছে, মানে জামাত ঘোষণা করছে, কিন্তু আমরা এখনো ঘোষণা করতে পারিনি। কেন পারিনি? যে আমাদের নতুন দল, আমাদের গুছিয়ে আনতে সময় লাগতেছে। এজন্য আমরা ঘোষণা করব, বাট আমাদের আরো একটু সময় পেলে আমাদের প্রস্তুতি নিতে ভালো হতো। তারপরেও আগামী ইলেকশনের জন্য আমরা প্রস্তুত আছি, আমরা ইলেকশন করতে চাই, ভালোভাবে করতে চাই এটা। আচ্ছা, একটু এবি মোশাররফ হোসেন, আপনার কাছে জানতে চাই, তারেক রহমানের দেশে আসা না আসা নিয়ে একটা বড় প্রশ্ন, প্রতিদিনই আমরা এই প্রশ্ন করছি বিএনপির যারা আসলে আলোচনা টেবিলে বসছেন তাদের কাছে। সময়ে তো আসলে বেশি নেই, নির্বাচনের সময় যদি বলি, এই সময়ের মধ্যে আসলে তারেক রহমানের আসা না আসা নিয়ে দলের পক্ষ থেকে স্পষ্ট কোনো বার্তা দিতে চান কিনা? না, আমরা তো আমাদের দলের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলেছি যে তারেক রহমান যে কোনো সময় বাংলাদেশে আসবে। বর্তমানে আপনারা জানেন যে যে কোনো সময়টা কখন, মানে আমি একটু বলছি, আমার জবাবটা দিলে আপনি বুঝতে পারবেন। আপনি দেখেন যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া খুব গুরুতর অসুস্থ অবস্থায় আবার কেয়ার হাসপাতালে আছেন, এবং ওনার যে ট্রিটমেন্টটা হচ্ছে সেটা আসলে ওনার মূল চিকিৎসাটা হয়েছিল লন্ডন ক্লিনিক, আপনি জানেন। তো সেই লন্ডন ক্লিনিক এবং বর্তমান চায়না থেকে সেই ওখানে ডাক্তাররা এসেছে, চায়না থেকে ডাক্তাররা এসেছে। এই যে চিকিৎসা ব্যবস্থাটাকে সমন্বয় করছেন আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব। এখন আমাদের কাছে নির্বাচন যেমন একটা গুরুত্বপূর্ণ, পাশাপাশি বেগম খালেদা জিয়ার চিকিৎসা আমাদের কাছে একটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়।
এবং এটা উনি সমন্বয় করছেন। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করতে পারছেন তারেক রহমানের স্ত্রী যিনি ডাক্তার জুবাইদুর রহমান অলরেডি এই মেডিকেল বোর্ডের সদস্য এবং বাংলাদেশে সেটা তদারকি করছেন। আমাদের নেত্রী ধীরে ধীরে ইনশাল্লাহ একটা সুস্থতার দিকে যাচ্ছে। আমরা মনে করি যে এই অবস্থা বেগম খালেদা জিয়া সুস্থতার দিকে যাচ্ছে, হয়তো খুব একটা বেশি দেরি হবে না জনাব তারেক রহমানের বাংলাদেশে ফিরে আসাটা। আচ্ছা, একটু জামায়াত নিয়ে আরও একটা প্রশ্ন করতে চাই। জামায়াতের বিরুদ্ধে নানা রকম অভিযোগ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা অন্য রাজনৈতিক দলগুলো বলছে এবার আমাদেরকে দেখুন, মানুষ তাদের 1971 সালে দেখেছে তারা কিভাবে লাখ লাখ মানুষ হত্যা করেছে, মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে। আজ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন একটি গোষ্ঠী ধর্মের নামে বিভাজন সৃষ্টি করতে চায়। গতকাল থেকেই এই ধরনের মন্তব্য ঘুরছে। এই সকল বিষয়গুলোর পক্ষ থেকে জামায়াত নিজেদের জায়গাটা কিভাবে পরিষ্কার করতে চায়? দেখুন, এই বক্তব্যটা জনাব তারেক রহমানের স্ববিরোধী বক্তব্য। বিগত সময় যতগুলো বক্তব্য জামাত সবগুলো এখন মিডিয়াতে আছে, সমাজে দেখি আমরা, তা উনি বক্তব্য দিয়েছেন অনেকটা হতাশাজনক অবস্থানে। কারণ ইতিমধ্যেই বিএনপি নানাভাবে তারা সার্ভে করেছেন এবং তারা বুঝতে পেরেছেন আগামী নির্বাচনে জনগণের ম্যান্ডেট বিএনপির বিরুদ্ধে যাবে। এই বিরুদ্ধে যাওয়াটা বুঝতে পেরে এখন যে বিষয় নিয়ে বিএনপি চেয়ারপারসনের বক্তব্য স্পষ্ট আছে বিভিন্ন সমাবেশে, মানে জামাত কি ভূমিকা রেখেছে, এবং জনাব তারেক রহমান অনেক বক্তব্য লন্ডন থেকে দিয়েছেন। হঠাৎ করে বক্তব্য দেওয়া মানে হচ্ছে ওনারা আওয়াজ তারা ভিন্নভাবে একটা। তাহলে আপনারা কি ধারণা করছেন আমি যদি বলি, আচ্ছা আমি যদি এখন যদি বিএনপির বিপক্ষে যায়, আমি যদি প্রশ্ন করি, এখন জনাব তারেক রহমান দেখুন প্রতিনিধি আছেন, 1991 সালে যখন ওনারা জামাতের সমর্থক মনে ছিল না এটা, জামাত যখন মানে এক বেলাদার নিরঙ্কুশ সমর্থন দিয়েছে সরকার গঠন করার ক্ষেত্রে, তখন ওই বক্তব্যটা কোথায় ছিল? দীর্ঘ সময় জোট করেছেন আমাদের সাথে, 2001 সালে জামাত একসাথে সরকার গঠন করেছেন, তখন এই বক্তব্যটা কোথায় ছিল? একটু শুনে আসি। 20 বছর আমরা 20 বছর আমাদের জোট ছিল, শেষ পর্যন্ত তখন এই বক্তব্য আসে নাই, আতিকের সাথে এই বক্তব্য আসে নাই। এখন যখন আমরা একটা আলাদা জায়গায় আসছি, আমরা জনপ্রিয়তা অর্জন করেছি, এখন এসে জনগণকে আবার আগে যাবে। শুনুন, আমি যদি বলি আপনাকে, যারাই বাংলাদেশে আপনার কাছে ফিরছি, আওয়ামী লীগ আমি বিশেষ করি, যেমন যারাই বাংলাদেশে নতুন করে ন্যারেটিভ দাঁড়াবে আওয়ামী লীগের মতো করে, এই ন্যারেটিভ কখনো দাঁড়াবে না। সেটা বিএনপি হোক আর যাই হোক, বাংলাদেশের মানুষ 5ই আগস্টে তারা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে আবার বিএনপি লন্ডন থেকে বাংলাদেশ নিয়ে আসে ন্যারেটিভটা। এই ন্যারেটিভ বাংলাদেশের সফলতা অর্জন করা যাবে। আমি আতিক ভাইয়ের সাথে একটু বিনীতভাবে একটু স্মরণ করি, ওনার একটু তথ্য উপস্থাপনায় ওনার একটু বিভ্রান্তি আছে। একদম শেষ পর্যায়ে চলে এসেছে। উনি বলেছেন 1991 সালে নিঃস্বার্থ সমর্থন দিয়েছে, কথাটা সঠিক নয়। বিএনপিকে সমর্থনের বিনিময়ে তারা 2 জন মহিলা সংসদ সদস্য সেদিন পেয়েছে। সেটা তো আমরা এমনি পাই না, তখন আমরা কোনো মন্ত্রী তো সেখানে না, তখন কোনো আপনার সেখানে পরে যখন রেশিও অনুসারে করেছে তখন সেটা ছিল না, ওই 91 নির্বাচনে এটা ছিল না। আমি শেষ করে দেন নাকি এক। আর 2001 সালে যখন আমরা জোটে তারা বিএনপির জোটে ছিল, জোটের রেশিও অনুসারে তারা 2 জন মন্ত্রী পর্যন্ত পেয়েছিলেন। সুতরাং উনি যেভাবে বলছে যে মনে ছিল না, তা না। আমরা কিন্তু একটা কথা বলেছি, জামাতের সাথে আমাদের ছিল নির্বাচনীয় জোট, নট আদর্শ কোনো জোট ছিল না। এখন আমরা বলি যে আমাদের নির্বাচনকালীন সময় আন্দোলন সংগ্রামে তাদের সাথে আমরা জোট এবং যুগপৎ আন্দোলন করেছি, কিন্তু আদর্শের সাথে যখন আমরা তখন এক বক্তব্য জামাতের এই বক্তব্যের জন্য, স্বাধীনতা বিরোধী ভূমিকার জন্য আমরা আমাদের পক্ষ থেকে বারবার বলেছিলাম আপনারা ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা থাকলে সঙ্গী, এখন আমরা হয়ে গেলাম শত্রু। আচ্ছা, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক দেখছিলেন নতুন বাংলাদেশ। আজকের আয়োজন আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনায় হাজির হয়ে যাব। সুস্থ থাকুন সবাই। বিদায় নিচ্ছি।